আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়, আল্লাহর মেহরবানিতে। নওগাঁ শহরকে বিদায় বলে এখন চলছি জয়পুর হাটের উদ্দেশ্যে। আসলে কালকেই যেতাম, বাট কালকে গাড়িতে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে হালকা তারপর অবশ্য ঠিক হয়েছে, সেজন্য বগুড়া থেকে নওগাঁ থেকে আর অন্যদিকে মুভ করিনি। নওগাঁতে এক রাত স্টে করেছিলাম। কালকে ডেস্টিনেশন ছিল অনেক দূর পর্যন্ত, বাট পারিনি। এখন নওগাঁ শহর থেকে বাইপাস ধরে আমরা বদলগাছি দিয়ে ঢুকবো জয়পুর হাটে, গুগল মামার সহযোগিতা নিয়ে। সো আশেপাশের দৃশ্যগুলো দেখুন। এবারের শীত তুলনামূলকভাবে কম। এলাকার কিছু মুরব্বী ছিল, তাদের সাথে চা খেতে খেতে আলোচনা হচ্ছিল যে না, অনেক কম। অন্যান্য সময় পৌষ মাসে নাকি অনেক শীত পড়ে, বাট আজকে এবার শীত অনেক কম, সেটা আমিও বুঝতে পারতেছিলাম। কারণ রাজশাহী, চাপা এদিক থেকে যতবার আসছি, যতক্ষণ ছিলাম ততক্ষণ শীত অনেকটাই কম ছিল। জ্যাকেটের একটু বেল্টটা মনে হয় সমস্যা করতেছে, একটু লাগিয়ে নেই। জ্যাকেট বলতে রাইডিং জ্যাকেটটাই এখন ঠিক আছে। ঠান্ডাটাই যাচ্ছে না। সামনে দেখুন সারি সারি তাল গাছ, আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর, একদম পুরো গ্রাম যাকে বল। সো এটা হচ্ছে গিয়ে বাইপাস, ম্যাপে যতটুকু দেখতে পারতেছিলাম। নওগাঁ শহরের রাতটা ভালোই ছিল, বাট 2-3 রাত যাবৎ ভালো করে ঘুম হচ্ছে না। গত রাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ঘুম হয়েছে, 4-5 ঘন্টার মতো ঘুমাইতে পারছি। জয়পুর হাট আগে যাই, তারপর পরবর্তী ডেস্টিনেশন আমরা ঠিকঠাক করব। এর আগে আমরা জয়পুর হাটের নামকরণের ইতিহাস এবং ঘোরার কী কী জায়গা আছে, দর্শনীয় স্থানসমূহ আলোচনা করি আর আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করতে থাকি। চলুন প্রথমে জেনে নেই জয়পুরহাট জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর জেলা, দক্ষিণে বগুড়া জেলা ও নওগাঁ জেলা, পূর্বে বগুড়া জেলা ও গাইবান্ধা জেলা, পশ্চিমে নওগাঁ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ। জেলাটির মোট এলাকার পরিমাণ 965.88 বর্গ কিলোমিটার। স্বাধীন বাংলায় ব্রিটিশ শাসন আমলে 1821 সালে বৃহত্তর রাজশাহী জেলার 4টি, রংপুর জেলার 2টি ও দিনাজপুর জেলার 3টি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল, তারই অংশ নিয়ে 1971 সালে প্রথম জয়পুরহাট মহকুমা এবং পরবর্তীকালে 1984 সালে জয়পুরহাট জেলা গঠিত হয়। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী পর্যন্ত জয়পুরহাটের ইতিহাস অস্পষ্ট, কারণ এই সময় ভারতবর্ষের ইতিহাসে জয়পুরহাটের কোনো স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান ছিল না। সে সময় জয়পুরহাট নামে কোনো স্থান পাওয়া যায় না। এমনকি জয়পুরহাটের পূর্ব অবস্থান বগুড়ারও কোনো ভৌগোলিক অস্তিত্ব ছিল না। পূর্বে চাকলা, ঘোড়াঘাট এবং পরবর্তীতে দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত ছিল জয়পুরহাট। তো চলুন এবার জেনে নেই জয়পুরহাট জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। জয়পুরহাট গৌরপাল ও সেন রাজার অস্তিত্ব ছিল জয়পুরহাটে। ভারতবর্ষের ইতিহাস থেকে জানা যায় ধর্মপাল দীর্ঘদিন নওগাঁ ও জয়পুরহাট নিয়ে রাজত্ব করেন। তার অপরূপ দৃষ্টান্ত জয়পুরহাট সংলগ্ন বৌদ্ধ বিহার, যা বর্তমানে পাহাড়পুর বিহার, নওগাঁ জেলার মধ্যে অবস্থিত। ধর্মপালের পর তার দ্বিতীয় ভ্রাতৃদ্বয় দেবপাল রাজা হয়। দেবপালের পর তার পাল রাজ সাম্রাজ্যের রাজা হয় জয়পাল। তবে ইতিহাস জানা যায়নি জয়পালের সঙ্গে দেবপালের কী সম্পর্ক। এই জয়পাল রাজার নামেই জয়পুরহাট জেলার নাম জয়পুর নামকরণ করা হয় 1800 সালের দিকে। এর পূর্বে এর নাম ছিল গোপেন্দ্রগঞ্জ। 1857 থেকে 1877 সাল পর্যন্ত দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। 1884 সালে জলপাইগুড়ি হতে কলকাতা পর্যন্ত 296 মাইল রেল লাইন স্থাপন করা হয় এবং মালামাল রপ্তানির জন্য 4 থেকে 7 মাইল পর পর স্টেশন স্থাপন করা হয়। এই সময় ভারতবর্ষের পূর্বে আরেকটা জয়পুর স্টেশন ছিল, যা এখনও রয়েছে। তাই ভারত সরকার সে সময় জয়পুরের সঙ্গে হাট যুক্ত করে জয়পুরহাট স্টেশন নামকরণ করেন। সেই অনুসারে জেলার নামকরণ জয়পুরহাট হয়েছে বলেই প্রচলিত হয় ও সরকারি রেজিস্টারেও যুক্ত আছে। হাট যুক্ত করার কারণ হচ্ছে জয়পুরহাট স্টেশনের পাশেই ছিল ছোট যমুনা, যেখানে বসত মূলত বাজার। এই বাজারকে বলা হতো যমুনার হাট। এবার চলুন জেনে নেই জয়পুরহাটের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। 1971 সালে জয়পুরহাট জেলা তৎকালীন জয়পুর মহকুমা 7 নং সেক্টরের অধীনে ছিল। এই সেক্টরটি নিয়ন্ত্রণ করতেন মেজর নাজমুল হক বীরুত্তম 18 মার্চ 1971 থেকে 27 সেপ্টেম্বর 1971 সাল পর্যন্ত, এবং মেজর কাজী নুরুজ্জামান বীরুত্তম 27 সেপ্টেম্বর 1971 থেকে ডিসেম্বর 1971। স্বাধীনতা পরবর্তী জরিপে সরকারি তথ্য অনুযায়ী এই জেলায় মুক্তিযোদ্ধা রয়েছেন 739 জন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশের সর্ববৃহৎ যুদ্ধ হিলির মুহারাপাড়া এলাকায় হয়েছিল বলে দাবি এখানকার মুক্তিযোদ্ধাদের। যুদ্ধ চলাকালীন এখানে প্রায় 7000 পাক সেনা নিহত হন। শহীদ হন প্রায় 1300 মুক্তিযোদ্ধা এবং মিত্রবাহিনীর 357 জন। সেনা সদস্য আহত হন প্রায় 1400 জন। প্রচণ্ড যুদ্ধের পর 11 ডিসেম্বর 7 নং সেক্টরের আওতায় দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয়।
মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন স্থানে সম্মুখ ও গেরিলা যুদ্ধে হাকিমপুর উপজেলার বলদার গ্রামের মোস্তফা একরামউদ্দিন, বানিয়াল গ্রামের মুজিবউদ্দিন শেখ, ইসমাইলপুর গ্রামের মনিরউদ্দিন, মমতাজউদ্দিন, বই গ্রামের ইয়াদ আলী ও চেং গ্রামের ওয়াসিমউদ্দিন শহীদ হন। হিলি সীমান্ত দিনাজপুর এবং ভারতের পশ্চিম দিনাজপুরের প্রধান যোগাযোগ কেন্দ্র হওয়ায় উক্ত অঞ্চল রণকৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। তাই এই অঞ্চল দখল করার জন্য পাকিস্তানি বাহিনী মরিয়া হয়ে ওঠে। 14 এপ্রিল 1971 এদিন থেকে তারা হিলিকে দখল করার প্রচেষ্টা চালায়। এক পর্যায়ে 19 এপ্রিল মঙ্গলবার বিকালে হানাদার বাহিনী হিলিতে অবস্থানরত 3 ইস্ট বেঙ্গল ক্যাপ্টেন আনোয়ার আলফা কোম্পানি ও ছাত্র জনতা মুক্তিযোদ্ধার উপর ত্রিমুখী আক্রমণ করে। হানাদার বাহিনীর প্রচণ্ড আক্রমণে টিকে থাকতে না পেরে ক্যাপ্টেন আনোয়ারের দল ছত্রভঙ্গ হয়ে সন্ধ্যার দিকে ভারতের অভ্যন্তরে বক্সিগঞ্জ আমবাগানে অবস্থান নেয়। এই যুদ্ধে 3 ইস্ট বেঙ্গলের 6 জন সৈনিক মৃত্যুবরণ করেন। এ অবস্থায় 21 এপ্রিল 1971 সাল এই দিনে হানাদার বাহিনী হিলি দখল করে নেয় এবং চারিদিকে ত্রাসের রাজত্ব কায়েম করে। পাকিস্তানি বাহিনীর 4 ফ্রন্টিয়ার ফোর্স ব্যাটালিয়ন হিলি এলাকায় কংক্রিটের বাংকার নির্মাণ করত। এখানে খুবই জোরালো প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, যেহেতু এলাকাটি ছিল ভারত সীমান্ত ঘেঁষা। হানাদার বাহিনীর সেনারা প্রায় পার্শ্ববর্তী এলাকায় নারী দর্শন, লুটতরাজ, অগ্নিসংযোগ ছাড়াও বাঙালিদের ধরে এনে এখানে নির্মম নির্যাতন করত। এক পর্যায়ে 21 নভেম্বর 1971 সাল মুক্তিবাহিনী সহ যৌথ বাহিনী কর্তৃক হানাদার বাহিনীর উক্ত ঘাঁটি উৎখাত করার জন্য প্রচণ্ড আক্রমণ চালানো হয়। এই আক্রমণের সময় ভারতীয় বিমান বাহিনী গোলাবর্ষণ শুরু করে, ফলে শত্রুর শক্ত প্রতিরোধ ব্যবস্থা প্রথমে ধ্বংস করতে পারেনি। এই আক্রমণের সময় ভারতীয় বিমান বাহিনী গোলাবর্ষণ করেও শত্রুর শক্ত প্রতিরোধ ব্যবস্থা প্রথমে ধ্বংস করতে পারেনি, বরং এদিন মিত্রবাহিনীর অনেক সৈন্য মৃত্যুবরণ করেন। পরবর্তীতে 9 এবং 10 ডিসেম্বর 1971 সালের ভারতীয় 202 নং মাউন্টেড ব্রিগেডের নেতৃত্বে যৌথ বাহিনী অবিরাম আক্রমণ চালিয়ে বহু মুক্তিযোদ্ধা মিত্রবাহী সেনাদের জীবনের বিনিময়ে দখলদার বাহিনীকে পরাজিত করেন। অবশেষে 11 ডিসেম্বর 1971 এই তারিখে হিলি অঞ্চল শত্রুমুক্ত হয়। চলুন এবার আমরা জেনে নেই জয়পুরহাট জেলার কিছু দর্শনীয় স্থানসমূহ যেখানে চাইলে আমরা ঘুরে আসতে পারি। বেলামরা বার শিবালয়, শিব মন্দির, জয়পুরহাট সদর। পাগলা দেওয়ান বদ্ধভূমি, জয়পুরহাট সদর। ভীমের পান্টি, মঙ্গলবাড়ি, জয়পুরহাট সদর। দুয়ানিঘাট, জয়পুরহাট সদর অবস্থিত। গোপীনাথপুর মন্দির, আক্কেলপুরে অবস্থিত। হিন্দা কসবা শাহী জামে মসজিদ, খেতলালে অবস্থিত। নিমাই পীরের মাজার, পাথরঘাটা, পাঁচবিপিতে অবস্থিত। নান্দাইল দিঘি, পুনট, কালাইয়ে অবস্থিত। শিশু উদ্যান বা প্রিন্স পার্ক, জয়পুরহাটে অবস্থিত। বাংলাদেশ কয়লা, খনিজ ও ধাতব গবেষণা ইনস্টিটিউট, খঞ্জনপুর, জয়পুরহাট। বাস্তবপুরী, জয়পুরহাট সদর। এবার জেনে নেই জয়পুরহাট জেলার কিছু বিশেষ ব্যক্তিবর্গের নাম যারা এই জয়পুরহাটের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। মন্তাজুর রহমান আকবর, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। ফাতেমাতুজ জোহরা, কণ্ঠশিল্পী। শামসুদ্দিন হীরা, সঙ্গীত সুরকার ও গীতিকার। অধ্যাপক মুজিবুর রহমান দেবদাস, 21 পদক জয়ী 2015 সাল। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, জাতীয় সংসদের সাবেক হুইপ। খুরশিদ আলম, 21 পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী। এই ছিল জয়পুরহাটের সংক্ষিপ্ত ইতিহাস, জয়পুরহাটের নামকরণের ইতিহাস এবং 1971 সালের জয়পুরহাটের সংক্ষিপ্ত যুদ্ধের ইতিহাস। নওগাঁ থেকে এখন আমরা আছি কীর্তিপুর বাজারে, সামনে বদলগাছি রোড, আমাদের যে রুট দিয়ে চলতেছি। বাট এই রাস্তাটুকু আমাকে মারাত্মক ধরনের প্যারা দিচ্ছে, কতক্ষণ পরপরই ভাঙাচূড়া এবং খুব বিদঘুটে আর কি, বিশ্রী রকম যাকে বলে। না পারতেছি জোরে চালাইতে, যতটুকু জোরে আমি চালাই, না পারতেছি ধীরে যাইতে। এখন কালকের ব্যাপারটা একটু শেয়ার না করলেই নয়। কালকে যা হয়েছিল এইরকম জায়গার ভিতরে নষ্ট হয়েছে, মাথা মস্তক নষ্ট, ঠিক আছে। তার উপরে আশেপাশে কিচ্ছু নাই। এটা ছিল নওগাঁ শহর থেকে 17 কিলোমিটার দূরে। তো কিছু পিক আপকে আমি দিচ্ছিলাম আর কি, সিগন্যাল দিচ্ছিলাম যে পিক আপে করে যে কোনো একটা গ্যারেজের দিকে যাব। কতটুকু দূরে গ্যারেজ তাও আমার মাথায় নাই। তার উপরে এইরকম প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোর জন্য ভালো টেকনিশিয়ান না হলে কিন্তু ঝামেলা। তারপর যাই হোক, প্রায় আমি হুন্ডা সেলস পয়েন্টের সাথে যোগাযোগ করলাম। তারা আমাকে সঠিক গাইডলাইনই দিয়েছিল, যেহেতু আমার নলেজ কম সেহেতু ওই মুহূর্তটায় আমার হিতাহিত জ্ঞানটাও একটু খুব কম ছিল, নার্ভস একটু দুর্বল হয়ে গিয়েছিল, কারণ জায়গাটাও একটু ভিতগুটি ছিল। তারপর কি করলাম, এক পিক আপ মামা দাঁড়াইলো, নিজে সুন্দর করে গাড়িটা উঠাইলো, আর এক আঙ্কেল ছিল সাথে, সেও হেল্প করলো। আমি ভাড়ার কথা কিছু বলিনি, সে বললো যে নওগাঁ সদরে নিতে হবে। সো সে সদরে নিয়ে আসলো হুন্ডার, নওগাঁর যেই সদরের যে হুন্ডার যেই শোরুম আছে সেই শোরুমে নিয়ে আসলো নিজের মতন করে। আমি কিন্তু ভাড়ার কথা কিছু বলিনি।
তারপর যখন ভাড়া দিতে গেলাম আমি বললাম আপনি কত চান বলেন, আপনি যত চাইবেন, যদি 10,000 চান 10,000ই দেবো, যদি মানে যা চাইবেন তাই দেবো। পরে উনি ভাড়াই নিবে না, বলে আমি তো নওগাঁ শহরে এমনি আসতাম, এটা তো আমার জন্য বোনাস হয়েছে। বোনাস মানে আপনি কষ্ট করে নিয়ে আসলেন, এটার একটা পারিশ্রমিক আছে না, উনি নিবেই না। তারপর অগত্যা আমি কি দিব, আমি 1,000 টাকা দিলাম, উনি ওইটাও ধরবে না, 1,000 টাকা তো কোনো দিনই নিবে না। বড় ওইখান থেকে অনেক কষ্ট করে সে 500 টাকা নিল, ঠিক আছে। তারপর আমি আরও জোর করে আরও 100 টাকা দিলাম ঠান্ডা খাওয়ার জন্য, নিবেই না। সো প্রবলেমটা হালকা ছিল, ব্যাটারিতে একটু প্রবলেম ছিল, তো সলভ করে দিল। এই ব্যাপারটা শেয়ার করলাম এই কারণে যে গ্রামের মানুষগুলো কতটুকু সহজ সরল বা কীরকম টাইপ হয়। আরেকটা মানে যতগুলো ঘটনা আমার সাথে ঘটে যাচ্ছে প্রত্যেকটাই একদম মানে মনে দাগ কেটে যাচ্ছে, সারা জীবন মনে থাকার মতন। ঢাকা শহরের কোনো একটা জায়গায় এরকম হইলে আপনার সাথে কি পরিমাণ মানে আপনাকে ব্যবহার করতো অপোজিট যেই গাড়িগুলো আছে বা মানুষগুলো আছে, আপনার কীভাবে ফায়দা নেওয়া যায় সেই ব্যাপারটা আগে চিন্তা ভাবনা করতো। আর এখানে টোটালি ব্যতিক্রম, মানে একদিনে 2টা ঘটনা এরকম ঘটে গেল। একটা ছিল এরকম অ্যাক্সিডেন্টের ব্যাপার, মানে সরি একটু গাড়ির এই প্রবলেমটা, আরেকটা ছিল ওই যে মামার দোকানে চা খেতেছিলাম। সো এইসব জিনিসগুলো আসলে মনে দাগ কেটে যায়, মানুষ কত রকম হয়। মানে উনি 17 কিলোমিটার পিক আপ দিয়ে আমার বাইকটা উঠাইয়া দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে নিয়ে আসলো, আস্তে আস্তে চালায় নিয়ে আসলো। তারপরও সে পারিশ্রমিক নেবে না, বলে এটা নাকি তার বোনাসে, সে তো এদিকে আসতো। মানুষ আসলে সবাই আল্লাহর সৃষ্টি, বাট মনের ভিতরে কি পরিমাণ ব্যথা আমাদের, ঠিক না? এখান থেকে গ্রামে সকালবেলা তো, এখন কয়টা বাজে, 10টা বাজে। আমরা আছি মির্জাপুর কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কাছেই। তো দেখা গেছে গাড়ির সংখ্যা খুবই কম। গ্রামীণ যে পরিবহনগুলো আছে, যেমন এই অটো রিক্সাগুলো আছে, ভ্যানগুলো আছে, টমটম আছে, বাট পরিমাণে অনেক কম। এবং অনেকক্ষণ পর জাস্ট আমি এতটুকু আসার মধ্যে 2টা বাস আমি ক্রস হতে দেখলাম। একটা ছিল হানিফের আর একটা ছিল লোকাল বাস আর কি, জয়পুরহাট নওগাঁ এদিকে আসা যাওয়া করে। সো রাস্তাটা ভালোই, খারাপ না, মানে ঘষা মাজা করা রাস্তা। যদিও কিছু কিছু জায়গায় কাজ চলতেছিল, সেগুলো শীঘ্রই ঠিক হয়ে যাবে। সো বদলগাছির এদিকে কারা আছেন, যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন, হয়তো বা কোনো একদিন এই রাস্তাটাও খুব ব্যস্ত হয়ে যাবে। যাই হোক, সামনেই একটি ব্রিজ, যমুনা রিভার আছে সামনে। সো কেন জানি মনে হচ্ছে এটার পরেই, নদীর নাম ছোট যমুনা। আচ্ছা, কেন জানি মনে হচ্ছে এরপরেই মনে হয় আমরা জয়পুরহাটের দিকে ঢুকে যাব। পাহাড়পুর 12 কিলোমিটার, পাশে পাহাড়পুর বৌদ্ধবিহারটা এদিকেই। আক্কেলপুর 11 কিলোমিটার। না, আমরা এখনও ঢুকিনি, যা ভাবছিলাম তা না, জয়পুরহাটে ঢুকিনি, আমরা নৌকাতে আছি, এখন পাহাড়পুরের দিকে আছি। পাহাড়পুর 12 কিলোমিটার। এটা হচ্ছে বদলগাছি পাহাড়পুর জয়পুরহাট খঞ্জনপুর সড়ক, দৈর্ঘ্য 22 কিলোমিটার। তার মানে আমরা খঞ্জনপুর দিয়ে ঢুকবো, হিলির কাছ দিয়ে যাব আশা করি। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে, যতটুকু দেখতে পারতেছি একদম পুরো স্ট্রেট, মোটামুটি অনেকটুকুই স্ট্রেট। আমরা 20 কিলোমিটার দূরে আছি জয়পুরহাটের। ঠান্ডাটা কোনোভাবেই ভালো হচ্ছে না। ফার্মেসি খুঁজবো মনেই থাকে আর কি, ফার্মেসি পাশ দিয়ে চলে গেলে পরে আর খেয়ালই থাকে না। এই গাড়িগুলো খুব ভয় লাগে, এই 3 চাক্কার গাড়িগুলো খুব ডেঞ্জারাস। পাহাড়পুরের কাছ দিয়ে মনে হয় যাব, পাহাড়পুর বৌদ্ধবিহার 9 কিলোমিটার আছে। সো ইচ্ছা থাকলেও সেখানে থামবো না, কারণ টাইমিং মিলাতে হবে। থামলে অনেকক্ষণ ঘুরতে মন চাইবে, একবার ঘোরার জায়গা পেয়ে গেলে আর ভাল লাগে না, ঘুরতেই মন চায়, বাট সেই কাজটা করা যাবে না। 2000 years later. নওগাঁর বদলগাছির পাহাড়পুর দিয়ে আমরা এখন জয়পুরহাটে ঢুকে গেছি। মানে আমাদের পা লেগে গেছে, জয়পুরহাটে লেগে গেছে। তার মানে পাহাড়পুরের একদম কাছ দিয়ে চলে আসলাম, বাট পাহাড়পুরে যেতে পারলাম না, একটু খারাপ লাগতেছিল। যদিও এইসব ঐতিহাসিক নিদর্শনগুলো বা ঐতিহাসিক স্থাপনাগুলো আমাকে খুব টানে। পাহাড়পুর ব্যাপারে একটু সংক্ষিপ্তভাবে বলি, 1935 সালে এটা আবিষ্কৃত হয়। এখানে 140 জন বৌদ্ধ ভিক্ষুর জন্য চেম্বার করা ছিল। আস্তে আস্তে এগুলো থেকে প্রায় 144টা শিলালিপি উদ্ধার করা হয়।
একটু বেশি কম হতে পারে, আমি স্পেসিফিকটা মনে নেই এখন। জয়পুরহাট সদর আর 8 কিলোমিটার দূরে আছে। 8 কিলোমিটার পর আমরা একটা ব্রেক নেব। ব্রেক নেবার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন নিয়ে আলোচনা করব। সো এই বৌদ্ধবিহার নওগাঁ জেলায় অনেকগুলো আছে বৌদ্ধবিহার। এটার কারণ হতে পারে যেহেতু ইন্ডিয়ার সাথে কাছাকাছি হিলি বর্ডার আছে, তো এই বৌদ্ধ ভিক্ষুগুলো মেইনলি আসলে তিব্বত কেন্দ্রিক হয়ে থাকতো। আপনারা জানেন যে চীন সীমান্ত দিয়ে যে তিব্বত যে অঞ্চলটা আছে সেই অঞ্চলে বৌদ্ধ ভিক্ষু প্রচুর পরিমাণ। আর বৌদ্ধ ধর্মটাকে আসলে একটা ধর্ম না বলে দর্শন বলা যায় না কি যেন আর কি এরকম আছে। এসব ব্যাপারে যেতে চাই না, যেহেতু ধর্ম ব্যাপারটা খুবই সেন্সিটিভ। আমরা এখন আছি ভাতসা বাজার, জয়পুরহাটের ভিতরে আছি। ভাতসা বাজার পাহাড়পুর রোড, হ্যাঁ জয়পুরহাটের ভিতরে আছি। তো এই জয়পুরহাট যখন ছোটোবেলার নাম শুনতাম তখন বা গাড়িতে দেখতাম তখন মনে হতো কত যেন দূরে, আসলে অনেক দূরে, একদম সীমানার কাছাকাছি। তো আমরা অনেকগুলো বর্ডার হয়তো বা বর্ডারের কাছ দিয়ে যাব। চুয়াডাঙ্গায় মেহেরপুরে ছিলাম বর্ডারের কাছে, এখনও বর্ডারের কাছাকাছি দিয়ে যাচ্ছি। তারপর ভবিষ্যতে কুমিল্লার দিকে ঢুকবো যখন, তখনও বর্ডারের কাছ দিয়ে যেতে হতে পারে। তো আমাদের জয়পুরহাটের রোড টু জয়পুরহাট এখানে আমরা শেষ করছি। সেখান থেকে রোড টু কোন জেলা সেটা আপনারা একটু কমেন্টস করে জানান, দেখি হয় কি না। তারপর কোন জেলা দিয়ে ঢুকবো, আমার রুট প্ল্যানে একটু আমি কিঞ্চিত পরিবর্তন আনছি। যেই জেলাগুলো আমি ঢাকা ব্যাক করার সময় পাবো সেগুলো আমি একটু ইগনোর করে, এখন আমার ডেস্টিনেশন কোথায় আপনারা একদম লাস্ট ডেস্টিনেশন সেটা আপনারা একটু আঁচ করতে পারছেন হয়তো অনেকেই, আমি শিওর। তো আসার সময় যেহেতু যেগুলো পাবো সেগুলো এখন যাওয়ার সময় ইগনোর করে অন্যান্য জেলাগুলোর প্রতি মনোযোগ দিচ্ছি। সো এখানে আমার জয়পুরহাট রোড টু জয়পুরহাট শেষ করতেছি। কেমন লাগলো ভিডিওটি যদি কমেন্ট করেন খুব ভালো লাগবে, আর যদি সাবস্ক্রাইব করবেন আরও বেশি ভালো লাগবে, কারণ সাবস্ক্রাইব করার সাথে সাথেই আরেকটি ভিডিও করার তাড়না অনুভব করি। আর সাবস্ক্রাইব দেখলে একটু নিজেকে ইন্সপায়ারেশন ফিল হয়, আর একটু বেশি বুস্ট হয়, ইন্সপায়ারেশনগুলো একটু বেশি বুস্ট হয়। সো আশা করি আপনাদের আলোচনা সমালোচনা সব কিছু কমেন্ট বক্সে জানাবেন। অনেক জায়গায় ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রুট টু জয়পুরহাট এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।